হ্যাঁ, ঠিকই ধরেছো। যেটা আমি আজকে পড়াবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্পেশালি কুলম্বের সূত্র বা কুলম্বস ল। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর মোর নিউ আপডেটস। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা প্রথমে বলে নিই যে কী করাবো আজকে। তো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যেটা আছে তার মধ্যে কী কী করাবো সেটা হচ্ছে 1 নম্বরে কুলম্বের সূত্র, 2 নম্বরে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, 3 নম্বরে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে তুলনা, 4 নম্বরে আধানের স্থির তড়িৎ একক, কী একক রয়েছে সেগুলো, 5 নম্বরে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, 6 নম্বরে বহু সংখ্যক আধানের মধ্যে বল বা উপরিপাতের নীতি, যেটাকে আমরা বলছি সুপার পজিশন ল। যত এগোবে আস্তে আস্তে ভিডিও তত তোমরা সেটা বুঝতে পারবে। তারপরে 7 নম্বরে হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য বল, নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য বল। যদিও 7 নম্বর 6 নম্বরের মধ্যেই পড়ছে, তবুও আমি এটাকে আলাদা করে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য বল। তো ফার্স্ট শুরু করছি, একদম ফার্স্টে শুরু করছি। দেখো রুমালটা জানিনি বোর্ড মশা। আচ্ছা, ওকে, সো দেখো একদম ফার্স্টে শুরু করছি, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তো দেখো কুলম্বের সূত্র বোঝার জন্য আমাদের একটা শর্ত বুঝতে হবে। কোনো কিছু সূত্র প্রয়োগের আগে একটা শর্ত তো প্রয়োজন হয়, সেই শর্তটা আমাদের প্রথমে বুঝতে হবে। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে যখন দুটো চার্জের মধ্যে, মনে করো একটা চার্জ হচ্ছে Q1 আর একটা চার্জ হচ্ছে Q2, যখন দুটো চার্জের মধ্যে এই কুলম্বের সূত্রটা প্রয়োগ করব আমরা, তখন দেখব এই যে আধান দুটো রয়েছে, এই আধান দুটোর যে আকার, সেই আকারটা এদের মধ্যে যে দূরত্ব তার থেকে অনেক 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 কম। তার মানে এদের যে দূরত্ব, সেই দূরত্বটা এদের আকারের থেকে অনেক বেশি। তখনই কিন্তু আমরা কুলম্বের সূত্রটা প্রয়োগ করতে পারবো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন এদের দূরত্ব, এদের দুটো আধানের মধ্যে দূরত্ব নিউক্লিয় দূরত্বের থেকে কম হবে। নিউক্লিয় দূরত্ব মানে কি? মোটামুটি আমরা ধরে নিই নিউক্লিয় দূরত্ব হচ্ছে 10⁻⁻15 মিটার। তো এর থেকে যদি এদের দূরত্ব কম হয়, তখন ধরা হয় যে এদের মধ্যে কুলম্ব ফোর্স কাজ করবে না। তখন যেটা কাজ করবে সেটা হচ্ছে নিউক্লিয় বল, যেটা আমি পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করবো, কারণ তোমাদের রয়েছে 12 ক্লাসে নিউক্লিয়াস ফিউক্লিয়াস, সেখানে রয়েছে তোমাদের নিউক্লিয় বল, তো সেটা আমি ওখানে আলোচনা করবো। তো এটা হচ্ছে প্রথম শর্ত, ঠিক আছে? তো এবার শুরু করছি কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র কি বলছে দেখো, সেটা হচ্ছে, আচ্ছা ফার্স্টে বলে নিই, সেটা হচ্ছে তোমাদের এই যে কুলম্বের সূত্র মানে যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কিন্তু মাধ্যাকর্ষণ যে বল অর্থাৎ গ্র্যাভিটেশন যে ফোর্স রয়েছে, ওই চ্যাপ্টারটা বলতে কি মোটামুটি কিন্তু একই, ঠিক আছে? তো যদি তোমরা ভালো মতন করে পড়ে থাকো মাধ্যাকর্ষণ শক্তির ওই চ্যাপ্টারটা, তাহলে পরে কিন্তু এগুলো কিন্তু খুব ভালো মতন করে বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো বোঝাচ্ছি তো ঠিক মতন করে, বোঝো ঠিক মন দিয়ে। সেটা হচ্ছে কুলম্বের সূত্র হচ্ছে দুটো চার্জের মধ্যে বা দুটো আধানের মধ্যে যেই ফোর্স, স্থির তড়িৎ যে বল, সেটা দুটো আধানের গুণফলের সমানুপাতিক এবং দুটো আধানের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা বলার দরকার নেই, সবাই তোমরা জানো, নিউটনের ফোর্স তোমরা পড়েছো, মহাকর্ষ বল, এটা সেম, ঠিক আছে? তো দুটো চার্জ মনে করো, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে Q2, এবং এদের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেটা হচ্ছে স্মল r। তো এখানে কি বলছে, দুটো চার্জের মধ্যে যে কুলম্বের ফোর্স কাজ করছে বা স্থির তড়িৎ বল কাজ করছে, সেটা এদের দুটো চার্জের বা দুটো আধানের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ কুলম্বের বল যদি F হয়, তবে এটা কিসের সমানুপাতিক হবে? Q1 × Q2, ঠিক আছে? এবং এদের মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক, মানে ভ্যারিসেস 1/r², ঠিক আছে? এবার দেখো যখন Q1 × Q2, তখন r ধ্রুবক, তখন আমরা ধরে নিই r ধ্রুবক, এবং যখন 1/r², তখন আমরা ধরে নিই কি Q1 এবং Q2 ধ্রুবক, ঠিক আছে? যেমন করে তোমরা এই ভেদের অঙ্ক করেছো, একই জিনিস, সেম জিনিস, ঠিক আছে? তো এটা হচ্ছে সূত্র। তো এবার কি করব দেখো, আমরা এবার এই যে চিহ্নটা আছে, ভ্যারিসেস চিহ্নটা আছে, সেই চিহ্নটা আমরা যদি তুলতে চাই, তবে কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে F ভ্যারিসেস Q1 × Q2/r²। তো এটা আমরা কখন লিখতে পারবো? যখন Q1 Q2 এবং r এই তিনটেই পরিবর্তনশীল, ঠিক আছে? তো এটা কখন লিখতে পারবো? যখন Q1 Q2 এবং r এই তিনটেই পরিবর্তনশীল, ওকে? এবার দেখো এখানে এই ভ্যারিসেস চিহ্নটা যদি তুলি, তাহলে ইকুয়াল চিহ্ন লিখবো। ইকুয়াল চিহ্ন লেখার পর এখানে কি লিখবো? K প্রাইম লেখার পর এখানে লিখবো Q1 Q2
আর স্কোয়ার। তো এটাই হচ্ছে কুলম্বের সূত্র। তো এটাই হচ্ছে কুলম্বের সূত্র। তো এবার দেখো এখানে কি কি রয়েছে, এই যে ফোর্সটা রয়েছে বা কুলম্বের বলটা রয়েছে, ঠিক আছে, যে স্থিরতরিত বলটা রয়েছে সেটাকে আমরা বলছি কুলম্বের বল। তো এই যে বলটা রয়েছে সেই বলটা কিসের উপর নির্ভর করছে, সেটা নির্ভর করছে Q1 এর ওপর, Q2 এর ওপর, মানে আধানের মানের ওপর নির্ভর করছে, তাদের মধ্যে যে দূরত্ব তার ওপর নির্ভর করছে, এবং যেটার ওপর নির্ভর করছে বেশিরভাগ সময় সেটা হচ্ছে মানে এবং যেটার উপর নির্ভর করছে সেটা হচ্ছে কে প্রাইম, যেটা লিখছি সেটার উপর। এবার কোশ্চেনটা হচ্ছে এই কে প্রাইমটা কি, কোশ্চেনটা হচ্ছে কে প্রাইমটা কি। দেখো এই কে প্রাইম যেটা আছে সেটা নির্ভর করে এই যে চার্জ দুটো রয়েছে বা এই যে আধান দুটো রয়েছে, এই আধান দুটো কোন মাধ্যমের মধ্যে রাখা আছে। হতে পারে যে আধান দুটো শূন্য মাধ্যমে রাখা আছে, হতে পারে যে আধান দুটো জলের মধ্যে রাখা আছে, হতে পারে আধান দুটো অন্য কোনো মাধ্যমে রাখা আছে। তো মাধ্যম যখনই চেঞ্জ করবে বা পরিবর্তন হবে তখন কিন্তু এই যে ফোর্সটা রয়েছে অর্থাৎ কুলম্বের যে বলটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করবে। তার মানে এই কে প্রাইমের যে মানটা সেটা নির্ভর করছে কিন্তু মাধ্যমের ওপর। এবার কোশ্চেনটা হচ্ছে কে প্রাইমকে, মানে কে প্রাইমের একটা মান রয়েছে, তো কে প্রাইমের মানটা কী হবে। তো দেখো এক্সপেরিমেন্ট করে দেখা যায়, মানে পরীক্ষা করে দেখা যায় যে কে প্রাইমের যে মানটা হয় সেটা এসআই পদ্ধতিতে এক ধরনের হয় এবং সিজিএস পদ্ধতিতে এক ধরনের হয়। এবার কোশ্চেনটা হচ্ছে কোন পদ্ধতিতে কি মান হয়। তো দেখো এসআই পদ্ধতিতে কে প্রাইমের যে মান হয় সেটা হয় 1/4πε0 যখন, এবার শোনো মন দিয়ে শোনো, যখন চার্জ দুটো বা আধান দুটো শূন্য মাধ্যমে অবস্থান করবে। তার মানে এসআই পদ্ধতিতে কে প্রাইমের যে মানটা হয় সেটা হয় কি 1/4πε0 যখন দুটো আধান একটা শূন্য মাধ্যমের মধ্যে অবস্থান করবে। তো এবার আসা যাক সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতি আরও সহজ। সিজিএস পদ্ধতিতে কে প্রাইমের যে মান হয় সেটা হয় 1। তো এখানে মানটা মনে রাখা সহজ, ঠিক আছে। তো কে প্রাইমের মান এখানে কত হচ্ছে 1/4πε0 এবং কে প্রাইমের মান সিজিএস পদ্ধতিতে হচ্ছে 1। তো এবার আরেকটা কোশ্চেন আসলো মনের মধ্যে, এই যে 1/4πε0 এর মধ্যে ε0টা কি করতে কাজে লাগছে। কোশ্চেন আসছে একটা মনের মধ্যে যে 1/4πε0 এর মধ্যে ε0টা কি করতে কাজে লাগে। তারপরে দেখো এই যে ε0টা আছে, ε0টাকে আমরা বলছি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ε0টাকে আমি কি বলছি, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো এবার মনের মধ্যে কোশ্চেন আসছে যে তড়িৎ ভেদ্যতা মানে কি, তড়িৎ ভেদ্যতা। তো এর ইংলিশ টার্মটা হচ্ছে পারমিটিভিটি, ঠিক আছে, লিখে দিই ঠিক মতন করে। এই যে ε0টা রয়েছে এটাকে আমরা কি বলছি, বাংলাতে বলছি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা অফ শূন্য মাধ্যম, ওফ কি বাংলা, অসাধারণ বাংলা। তড়িৎ ভেদ্যতা অফ শূন্য মাধ্যম, ওহ কি বাংলা, যাই হোক বুঝতে তো পারছো আবার কি। তো এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের, ঠিক আছে। এবং এর ইংলিশ নামটা হচ্ছে পারমিটিভিটি। অবশ্যই ইংলিশ নামগুলো মনে রাখবে, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে। পারমিটিভিটি, ওকে। তো এবার আসছে মনের মধ্যে কোশ্চেন, এই যে ε0টা রয়েছে এর মান কত। কোনো একটা মাধ্যমে তড়িৎ ভেদ্যতা রয়েছে, ঠিক আছে। আচ্ছা প্রথমে বলে নিই তড়িৎ ভেদ্যতা মানে কি। দেখো তড়িৎ ভেদ্যতা নিয়ে আমি একটা ভিডিও করা বললেন পরে, তড়িৎ ভেদ্যতা কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, ওটা নিয়ে একটা ভিডিও হবে। তবুও বলে নিই একটুখানি কি, তাহলে পরে সুবিধা হবে তোমাদের। সেটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা মানে কি। তড়িৎ ভেদ্যতা মানে হচ্ছে যে দুটো চার্জ মনে করো বায়ু মাধ্যমের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এই দুটো চার্জের মধ্যে আকর্ষণ বল বেশি হবে নাকি দুটো চার্জ যদি জলের মধ্যে থাকে তাহলে পরে আকর্ষণ বেশি হবে। তো এবার দেখো বায়ু মাধ্যমের যে পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা সেটা হচ্ছে সবচেয়ে কম, আর অন্য যে কোনো মাধ্যমে এই তড়িৎ ভেদ্যতার মান বাড়তে থাকে। তো তড়িৎ ভেদ্যতার মান বাড়া মানে কি, তড়িৎ ভেদ্যতা মানে ভেদ করার ক্ষমতা, ঠিক আছে। তো দুটো চার্জকে আমি শূন্য মাধ্যমের মধ্যে রেখে দিলাম। তো যদি দুটো চার্জকে শূন্য মাধ্যমে রাখি তবে তড়িৎ বা তড়িৎ ফ্লাক্স যেটাকে আমরা বলছি বা ইলেকট্রিক লাইন যেটাকে বলছি সেটা ভালো মতন করে ভেদ করতে পারবে, নাকি দুটো চার্জকে অন্য কোনো মাধ্যমে রাখলে পরে সেটা ভালো মতন করে ভেদ করতে পারবে ইলেকট্রিক লাইনসটা। অবভিয়াসলি সেটাকে যদি শূন্য মাধ্যমে রাখি, যদি কোনো বাধা না থাকে সামনে, তাহলে পরে ভালো মতন করে ভেদ করতে পারবে। যদি বাধা থাকে সামনে তাহলে পরে ভেদ করতে পারবে না। তো শূন্য মাধ্যমে তো কোনো বাধা নেই না, তো এর জন্য ভেদটা তাড়াতাড়ি করতে পারছে, মানে আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা বাড়ছে, ঠিক আছে। এটাই হচ্ছে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, মানে একদম সহজ ভাষায় বোঝালাম।
এরপরে আমি ভিডিও বানাবো অলরেডি, পরে একটা ভিডিও বানাবো তড়িৎ ভেদ্যতা কাকে বলে, সেটার উপর আরেকটা ভিডিও, পুরো একটা বড় একটা ভিডিও হবে, ঠিক আছে? তো ওটা নিয়ে টেনশন দরকার নেই। তো এবার আসছে যে এই যে এপসাইলন নট এর মান কত, এর মানটা একটু মনে রাখতে লাগবে, সেটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এইবার কোশ্চেনটা আসছে যে এখানে ইউনিট কী হবে। তো ইউনিট মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে, তোমরা নিশ্চয়ই জানো কেউ কেউ, সেটা হচ্ছে দেখো এখানে অ্যাকচুয়ালি এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? এই কে প্রাইমটাকে আমি লিখলাম কীভাবে, 1/4πε0। তো এখানে বলেছে এপসাইলন নটের ইউনিট কী হবে। তো দেখো এপসাইলন নটকে আমরা কী করে লিখতে পারি, এপসাইলন নটকে আমরা লিখতে পারি Q1 Q2 বাই 4π f ইন্টু আর স্কোয়ার, এভাবে লিখতে পারি। তো এখানে Q1 Q2 মানে কি, কুলম স্কোয়ার, তো এখানে লিখলাম কুলম স্কোয়ার, ঠিক আছে? খুব ভালো। এফ মানে কি, নিউটন, তো এফ নিচে রয়েছে, তার মানে এখানে কি লিখবো, নিউটন ইনভার্স। আর হচ্ছে কি দূরত্ব, তার মানে মিটার স্কোয়ার, তার মানে এখানে কি লিখবো, মিটার টু দি পাওয়ার -2। তো এটা হচ্ছে এপসাইলন নটের ইউনিট। তো এটা গেল এপসাইলন নটের ইউনিট। এবার দেখো এইখানে এই যে কে প্রাইমের যে মানটা, এই কে প্রাইমের মানটা তাহলে কি হবে, কে প্রাইমের মানটা যখন আমরা এটা বসাবো এপসাইলনের জায়গায়, এই মানটা বসাবো, তখন দেখতে পাবো এই কে প্রাইমের যে মান বেরোবে সেটা বেরোবে 9 ইন্টু 10⁻9, 9 ইন্টু 10⁻9। তো এবার কোশ্চেনটা হচ্ছে এইখানে ইউনিট কী হবে, এইখানে মানে কে প্রাইমের যে ইউনিট সেটা কী হবে, সেটা আরও সহজ। সেটা কি করে করব, দেখো এখানে এই যে কে প্রাইমটা রয়েছে এর মান কত হচ্ছে, এর মান কত হচ্ছে দেখে নিই একটুখানি। কে প্রাইমের যে মান সেটা হচ্ছে এফ আর স্কোয়ার বাই Q1 ইন্টু Q2। তো ব্যাস সিম্পল। তো এখান থেকে এই মানটা মানে এর যে ইউনিট হবে সেটা এখানে বসাবো। তো এফ মানে কি নিউটন, বসালাম নিউটন, ঠিক আছে? আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার, বসালাম মিটার স্কোয়ার। আর এখানে নিচে কি রয়েছে, কুলম স্কোয়ার, তাহলে বসালাম এখানে কুলম টু দি পাওয়ার -2। সিম্পল, একদম সিম্পল, কিচ্ছু নেই এখানে, ঠিক আছে? তো এই গেল এই কে প্রাইমের ইউনিট, আর এটা গেল এপসাইলন নট, যেটাকে আমরা বলছি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার কোশ্চেনটা হচ্ছে যদি শূন্য মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হয় তখন আমরা কি এই এপসাইলন নটই ব্যবহার করব? না, তখন কিন্তু আমরা এপসাইলন নট ব্যবহার করব না। তখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে শুধু এপসাইলন, শুধু এপসাইলন, ঠিক আছে? তখন যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে শুধু এপসাইলন, ঠিক আছে? তো যখন পড়াবো, যদি ধ্রুবক একটু পড়াবো তখন বুঝিয়ে দেবো যে শুধু এপসাইলন মানে কি। শুধু এপসাইলন মানে হচ্ছে কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এপসাইলন নট মানে কি শূন্য মাধ্যমের, আর এপসাইলন মানে কি কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ওকে, তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে যে কুলম্বের সূত্রটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে এপসাইলন নটটা রয়েছে এর যদি মাত্রা লিখতে বলে তাহলে মাত্রাটা আমরা কি করে লিখবো, এর মাত্রা কিন্তু অনেক সময় লিখতে বলে। তো দেখো এটাও সিম্পল, খুব সিম্পল, এটা মুছলাম। এই যে এপসাইলন নট রয়েছে এর যে মাত্রা সেটা কি। তো দেখো এপসাইলন নট মানে কি, এপসাইলন নট মানে হচ্ছে হ্যাঁ Q1 Q2 বাই 4πf ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে? এবার কি করব, এবার এইখানে যেই টার্মগুলো রয়েছে সেই টার্মগুলোকে আমি মাত্রা দিয়ে লিখবো। কি করে লিখবো, খুব সিম্পল। দেখো Q1 Q2 মানে কি, কুলম স্কোয়ার, কুলম স্কোয়ার। এবার কুলম মানে কি, কুলম মানে চার্জ। তো চার্জকে আমরা কি করে লিখি, I ইন্টু টি, ঠিক আছে? তড়িৎ প্রবাহ ইন্টু টাইম। এবার এখানে কি আছে, কুলম স্কোয়ার মানে চার্জের স্কোয়ার, তার মানে এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে I ইন্টু টি তার স্কোয়ার। বাহ, খুব ভালো। এরপরে 4π যেটা আছে সেটা তো লিখবো না, কারণ 4π এর যে মাত্রা হয় সেটা 0 হয়, ঠিক আছে? এবার চলে আসি এফ, ঠিক আছে? তো এফ মানে হচ্ছে ফোর্স। তো ফোর্সের যে মাত্রা সেটা কত হয়, সেটা হয় ফোর্স মানে আমরা জানি মাস ইন্টু অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তো মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে? দেখে নিই কত হচ্ছে। তো এফ মানে হচ্ছে এম ইন্টু এ, এম লিখলাম এম এর মতন করে। আর অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, তার মানে এল টি টু দি পাওয়ার -2। ওকে, তো এখানে লিখি এটা এম ইন্টু এল টি টু দি পাওয়ার -2, এই পুরো মাত্রাটা একসাথে লিখলাম। আর আর স্কোয়ার মানে কি এল স্কোয়ার। ওকে, এটাকে ভেতরে লিখে দিলাম। আর ঠিক আছে, বাইরে লিখলে সমস্যা নেই।
আচ্ছা এবার দেখো, এবার যদি আপনাকে করি এটাকে, তাহলে আমরা কী বেরোবে দেখো, এখানে লিখলাম ভেঙে ভেঙে লিখলাম আই স্কোয়ার টি স্কোয়ার, এমটা নিচে রয়েছে ওপরে গেল, তো এম টু দি পাওয়ার -1 এল আর এল স্কোয়ার, তার মানে এল কিউব, তো এল কিউব যদি ওপরে যায় তাহলে পরে কী হবে, এল টু দি পাওয়ার -3, টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার উপরে গেল টি টু দি পাওয়ার 2, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, আই স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার কিউব। তো এটা হচ্ছে মাত্রা, কিসের মাত্রা, এপসাইলন নটের মাত্রা হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা খুব সহজ, যখন কোনো মাত্রা লিখতে বলবো তখন আমি মনে করি যে সূত্র থেকে লেখা সবচেয়ে সহজ, ঠিক আছে। সূত্রটা প্রথমে লিখে নাও, তারপরে সেখানে প্রত্যেকটা মাত্রা আলাদা আলাদা করে লিখে তারপরে একবারে মাত্রা বের করাটা সবচেয়ে সহজ, ঠিক আছে। তো এই তো গেল এপসাইলন নটের মাত্রা। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আমি কুলম্বের সূত্রটা বের করলাম, এই কুলম্বের সূত্রটা কী ধরনের বল, মানে কুলম্বের সূত্রের মধ্যে যে বলটা রয়েছে কুলম্বের বল, সেটা কী ধরনের বল, আকর্ষণ বল না বিকর্ষণ বল। তো দেখো এখানে Q1 আর Q2 যেটা রয়েছে, অর্থাৎ আধান যেটা রয়েছে, সেই আধানের যে প্রকৃতি সেটা কিন্তু দু ধরনের হতে পারে, একটা পজিটিভ আধান, একটা নেগেটিভ আধান, ঠিক আছে। তো বুঝতেই পারছো, যখন দুটো আধানই পজিটিভ হবে বা দুটো আধানই নেগেটিভ হবে তখন তাদের মধ্যে কাজ করবে বিকর্ষণ বল, ঠিক আছে, বিকর্ষণ বল। আর যখনই দুটো আধানের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ হবে তখন তাদের মধ্যে কাজ করবে আকর্ষণ বল। তার মানে কুলম্বের যে বল সেটা আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে, ঠিক আছে, গেল ক্লিয়ার এটা। এরপরে চলে আসছি যেটাতে, সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, এটা খুব মন দিয়ে দেখো, কারণ এখানে ডিরেকশন বা দিকটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো এখানে গুলিয়ে যায় মাঝে মাঝে স্টুডেন্টদের, তো দেখো ঠিক মতো করে বোঝাচ্ছি। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, জল তেষ্টা পেয়ে গেল বাবা। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ধরো জল খেয়ে নি। তো দেখো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আমি কী করে করবো, দেখো বের করবো। তো এখানে ধরে নিলাম Q1 একটা চার্জ এবং Q2 একটা চার্জ, ঠিক আছে। তো দেখো এখানে কি হতে পারে, এখানে এই যে Q1 চার্জটা রয়েছে এর জন্য Q2-র ওপর ফোর্স লাগতে পারে, আবার উল্টোটাও হতে পারে, Q2-র জন্যও কিন্তু Q1-এর ওপর ফোর্স লাগতে পারে বা বল প্রয়োগ হতে পারে। তো আমি কি করছি, আমি বের করছি যে Q1-এর জন্য Q2-র ওপর ফোর্স, Q1-এর জন্য Q2-র ওপর ফোর্স। তো এর জন্য প্রথমে আমাকে কি করতে হবে, দেখো প্রথমে আমাকে একটা পয়েন্ট নিতে হবে, সেটাকে আমরা বলছি মূল বিন্দু। তো এটার নাম দিলাম 0, যেটাকে আমরা বলছি কি মূল বিন্দু। কেন করছি মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, ঠিক আছে, একদম স্কিপ করবে না, কারণ স্কিপ করলে পরে কিন্তু বুঝতে পারবে না কিছু, ঠিক আছে। মূল বিন্দু নিলাম। এবার আমি কি করব, এবার আমি এই যে দুটো চার্জ রয়েছে অর্থাৎ Q1 আর Q2, এই দুটো চার্জের অবস্থান ভেক্টর বের করব, বা যেটাকে আমরা ইংলিশে বলছি পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর। এবং কোশ্চেনটা হচ্ছে কেন, দেখো মন দিয়ে দেখো, এখানে যদি পজিশন ভেক্টর বের করি তাহলে কী করে করবো, সেটা এরম করে করবো। দেখো ও বিন্দু থেকে Q1-এর যে পজিশন ভেক্টর সেটাকে আমি লিখলাম কি R1 ভেক্টর, এবং ও বিন্দু থেকে Q2-র যে পজিশন ভেক্টর সেটাকে আমি লিখলাম কি করে R2 ভেক্টর, ঠিক আছে। তো এবার আমি কি করব, কি বললাম আমি বললাম যে আমি এখানে বের করব Q2-র ওপর Q1-এর জন্য ফোর্স। তো দেখো এই যে ফোর্সটা সেটা আকর্ষণ বল হতে পারে আবার বিকর্ষণ বল হতে পারে। যদি এটা বিকর্ষণ বল হয়, মন দিয়ে শোনো, যদি Q2-র ওপর Q1-এর দ্বারা যে ফোর্স সেটা যদি বিকর্ষণ বল হয় তবে তার ডিরেকশন কোন দিকে হবে, তবে তার ডিরেকশন হবে এই দিকে, খুব সিম্পল, খুব সিম্পল। এবং যদি সেটা আকর্ষণ বল হয়, অর্থাৎ Q2-র ওপর Q1-এর জন্য যদি সেটা আকর্ষণ বল হয়, তার মানে তার যে ডিরেকশন হবে সেটা কোন দিকে, সেটা হবে ঠিক এই দিকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিকর্ষণ বল আর এটা হচ্ছে আকর্ষণ বল, ঠিক আছে। এবার দেখো, এবার যেই বলি আমি বের করি না কেন আমাকে কি করতে লাগবে, আমাকে প্রথমে জানতে লাগবে যে Q1-এর সাপেক্ষে, মন দিয়ে শোনো, Q1-এর সাপেক্ষে Q2-র দূরত্ব কত। Q1-এর সাপেক্ষে, কেন আমি Q1-এর সাপেক্ষে বের করছি, কারণ এখানে যে ফোর্সটা বের করব সেটা কিন্তু Q1-এর জন্য। তো আমার জন্য যদি ফোর্স হয় তার মানে দূরত্ব যেটা বের করব সেটা কিন্তু আমার থেকেই দূরত্বটা বের করব। তার মানে এখানে যে দূরত্বটা হবে Q1 থেকে Q2 সেটা কি হবে, সেটা হবে এইটা।
এবং এর ডিরেকশন কোন দিকে হবে, এদিকে হবে। ডিরেকশন কোন দিকে হবে, এদিকে হবে। এবং এটাকে আমি লিখবো কি করে, এটাকে আমি লিখবো R21 ভেক্টর, R21 ভেক্টর। তার মানে 2-এর ওপর ফোর্স, মানে এটা মানে কি বুঝতে পারলাম আমি, এটা মানে বুঝতে পারলাম যে 2-এর ওপর ফোর্স 1-এর জন্য। তার মানে এখানে আমি যদি ফোর্সের ভেক্টর লিখি তাহলে কি করে লিখবো, F21 ভেক্টর, F21 ভেক্টর। ঠিক আছে, ইকুয়াল টু কি লিখবো, ইকুয়াল টু লিখবো 1 যদি আমি এটাকে এসআইতে লিখি এবং শূন্য মাধ্যমে ধরে নিই যে এই দুটো চার্জ যদি শূন্য মাধ্যমে থাকে তবে আমি লিখতে পারি কি 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই, এইবার আমি কি নিয়ে আসবো, ভেক্টর। কি নিয়ে আসবো, ভেক্টর। তো কী করে নিয়ে আসবো ভেক্টর, দেখো মন দিয়ে দেখো, খুব মন দিয়ে দেখো। এবার দেখো এখানে যে দূরত্বটা হবে সেই দূরত্বটা প্রথমে লিখলাম, দূরত্বটা কী হবে, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এবার দেখো এই যে দূরত্বটা সেটা তো ভেক্টর, তো তার আমাকে মান বের করতে হবে। তাহলে কি করব, এর মড বসিয়ে দেবো। এর কী করবো, মড বসাবো। মড বসানোর পরে স্কোয়ার করে দেবো। তো যেই আমি মড বসালাম তাহলে ভেক্টরটা কী হলো, ভেক্টরের মান বের করতে পারলাম, তারপরে মানের স্কোয়ার। তো দেখো এবার কি ঠিক আছে অঙ্কটা, মানে এবার যে সূত্রটা আমি লিখলাম সেই সূত্রটা কি ঠিক আছে, না ভুল আছে। কেন ভুল আছে, কারণ দেখো এই বাঁদিকে যে ইকুয়েশনটা লিখেছি অর্থাৎ F21 সেটা হচ্ছে একটা ভেক্টর, কিন্তু ডান দিকে যেটা লিখেছি সেটা হচ্ছে একটা স্কেলার, কারণ সবগুলো কিন্তু একটা করে মান। তো এর সঙ্গে আমি ডিরেকশন বা দিকটা কি করব, অ্যাড করব। তো কি করে অ্যাড করব, এখানে দেখো কি বলেছে, এখানে যে ফোর্সটা হচ্ছে সেই ফোর্সটা হচ্ছে Q2-র ওপর Q1 এর জন্য, এবং তার ডিরেকশন কোন দিকে, Q1 থেকে Q2-র দিকে, যেটাকে আমরা লিখছি কিভাবে, R21 ভেক্টর দিয়ে। ঠিক আছে, R21 ভেক্টর দিয়ে। তো দেখো এখানে কি করব, এখানে R21 তো লিখবো, তার মাথায় কি করবো, একটা ক্যাপ বসাবো। কারণ আমরা জানি যে মানের সঙ্গে যখন ইউনিট ভেক্টর গুণ হয় তখন টোটালটাই একটা ভেক্টর হয়। তার মানে আমাকে আলাদা করে এখানে R21 ভেক্টর লেখার দরকার নেই। এখানে যদি আমি ইউনিট ভেক্টর লিখি এবং তার সঙ্গে যদি মানটাকে গুণ করে দিই তবেই কিন্তু একটা টোটাল ভেক্টর পাবো। তার মানে এই যে ভেক্টরটা হচ্ছে সেটা কি হচ্ছে, একটা ইউনিট ভেক্টর, একটা ইউনিট ভেক্টর। খুব সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে। ঠিক আছে, এবং তাহলে পরে দেখো এখানে যেটা হচ্ছে সেটাকে আমি কি লিখতে পারি, একবারে যদি লিখি তাহলে আবার কী করে লিখবো, 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই R2 মাইনাস R1কে কী লিখবো, একবারে লিখলে পরে লিখবো R21 ভেক্টর, সরি R21 তার মধ্যে ভেক্টর তার মড তার স্কোয়ার ইন্টু R21 ইউনিট ভেক্টর। তো এবার আমার মনের মতো কোশ্চেন আসলো যে এখানে যদি আমি ইউনিট ভেক্টরটা ওঠাতে চাই, এই যে ক্যাপটা রয়েছে R21 ক্যাপ, সেটা যদি আমি ওঠাতে চাই তাহলে কি করে করব, সেটাও খুব সিম্পল। তো কী করে করবো, দেখো এখানে লিখবো 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই R21 ভেক্টর তার স্কোয়ার ইন্টু R21 ভেক্টর তার মড। তাহলে পরে দেখো এখানে এক্সট্রা আমি R21 তার মডটা গুণ করলাম নিচে, তার মানে আমাকে কি করতে লাগবে, ওপরেও কিন্তু R21 ক্যাপের সঙ্গে একটা R21 মড গুণ করতে হবে। ঠিক আছে, তো ওপর নিচে কাটবে, আবার সেম চলে আসলো। তো এবার কি করে করব, দেখো এবার এখানে লিখব যে F21 ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R21 ভেক্টর তার কিউব কেন বুঝতেই পারছো, এটা স্কোয়ার, এটা R21, তার মানে এটা দুটো গুণ করলে কি হচ্ছে, মডের কিউব। এবং এখানে কি লিখবো, দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে R21 এর মান, এটা হচ্ছে R21 এর মান, এবং এটা হচ্ছে R21 এর ইউনিট ভেক্টর। তো মানের সঙ্গে যদি ইউনিট ভেক্টর গুণ হয় তাহলে আমরা কি হয়, ভেক্টর। তাহলে এটা তখন কি হবে, এটা তখন হয়ে যাবে ভেক্টর। তো R21 ভেক্টর। ঠিক আছে, তার মানে যদি ইউনিট ভেক্টর দিয়ে শুধু লিখি তাহলে এটা লিখবো, আর যদি শুধু ভেক্টর দিয়ে লিখি তাহলে পরে এটা লিখবো। দুটোই কিন্তু কারেক্ট, দুটোই কিন্তু কারেক্ট। তো এবার আসা যাক যে এই যে সূত্রটা আমি লিখলাম এই সূত্রটা কখন কারেক্ট। দেখো এই সূত্রটা তখনই কারেক্ট যখন Q1 আর Q2-র প্রকৃতি এক। কেন আমি কারেক্ট বললাম, আমি বলতে চাইলাম যে কখন আমি দেখব যে এই যে R21 রয়েছে এর ডিরেকশন এবং ফোর্সের ডিরেকশন একই দিকে, সেটা আমি কী করে বুঝবো, সেটা বুঝবো এইভাবে, যখন দেখব এই যে Q1 আর Q2 রয়েছে এদের প্রকৃতি সেম। প্রকৃতি সেম মানে দুটোই পজিটিভ
অথবা দুটোই নেগেটিভ। যদি এই ধরনের কন্ডিশন হয় তবে কিন্তু একমাত্র ফোর্সের ডিরেকশন আর এই যে R21 রয়েছে অর্থাৎ দিকের ডিরেকশন সেটা কিন্তু সেম। তো এবার কোশ্চেন আসছে যদি প্রকৃতি আলাদা হয় মানে বিপরীত হয় তবে কী হবে? তবে উল্টো জিনিস হবে, একদম সিম্পল। তবে দেখো কী হবে, তবে যেটা হবে সেটা কী হবে, বিকর্ষণের জায়গায় আকর্ষণ বল চলে আসবে, মানে তখন ডিরেকশন আর ফোর্সের যে ডিরেকশন সেটা তখন আলাদা হয়ে যাবে। ঠিক আছে, সেটা তখন আলাদা মানে কি অপোজিট হবে, আলাদা মানে কি অপোজিট হবে, ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে। তো ডিরেকশন যদি অপোজিট হয় তখন সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এখানে একটা মাইনাস চিহ্ন বসবে। ঠিক আছে, সেখানে একটা মাইনাস চিহ্ন বসবে। তো এবার আসা যাক যে আমি তো এখানে কী বের করলাম, 2 নম্বর চার্জের ওপর 1 নম্বরের জন্য 2 নম্বর চার্জের ওপর 1 নম্বর চার্জের জন্য ফোর্স। তো এবার যদি উল্টো হয় যে 1 নম্বর চার্জের ওপর 2 নম্বর চার্জের জন্য ফোর্স, তখন কি করব? তখন দেখো এই যে জিনিসটা আছে সেটা পুরোটা সেম বসবে, মানে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R21 তার মড ইন্টু কিউ। ঠিক আছে, দেখো এখানে যে R21 রয়েছে এর মড যদি আমি বের করি, অথবা আমি যদি R12 করি, এখানে যদি R12 করি তার যদি মড বের করি, দুটো কিন্তু সেমই বেরোবে, কারণ এখানে কিন্তু মান, এখানে শুধুমাত্র এটা মান। মড মানে কি? মড মানে হচ্ছে মডিউলাস, মানে পরম মান। পরম মান মানে কি? পরম মান মানে হচ্ছে না ধনাত্মক না ঋণাত্মক, শুধুমাত্র মানটুকু আমরা দেখছি। তার মানে এখানে এই R21 করি অথবা R12 করি, তার যদি মড করি দুটো কিন্তু সেমই আসবে। ঠিক আছে, চেঞ্জটা করবে এইখানে, চেঞ্জটা করবে কোন জায়গাতে? এইখানে। তো এইখানে কি করে চেঞ্জ করবে? এখানে R21 যেটা রয়েছে সেটাকে আমি কি করব, সেটাকে আমি লিখবো -R21, -R21। ঠিক আছে, হ্যাঁ -R21। ওকে, এবার এটা কেন করলাম দেখো, এখানে যখনই আমি Q1 এর ওপর Q2 এর জন্য ফোর্স বের করছি তখন কিন্তু ডিরেকশন কিসের পাল্টাচ্ছে? ফোর্সেরও পাল্টাচ্ছে, সঙ্গে দূরত্বেরও পাল্টাচ্ছে। হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখতে লাগবে, সেটা হচ্ছে আমি এখানে ধরে নিয়েছি যে Q1 আর Q2 হচ্ছে দুটো একই প্রকৃতির চার্জ। ঠিক আছে, যেটা আমি আগে ধরেছিলাম সেটা কিন্তু পরে ধরছি। শুধুমাত্র চেঞ্জটা কোথায় করলাম? চেঞ্জটা করলাম যে এখানে 1-এর ওপর 2-এর জন্য ফোর্স। আর তখন কি করব? তখন ফোর্সের ডিরেকশনও পাল্টাবে, সঙ্গে সঙ্গে যে দূরত্ব মানে দিক, মানে এই যে ডিস্টেন্সের দূরত্বও কিন্তু ডিরেকশনও কিন্তু পাল্টাবে। তার মানে এখানে সেটা কি হবে? এখানে সেটা ঘটবে -R21, একদম অপোজিট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো -R21 যেটা রয়েছে এই মাইনাস চিহ্নটাকে আমি বাইরে নিয়ে চলে এলাম। তো বাইরে নিয়ে যদি চলে আসি তবে আমি এটাকে কি লিখতে পারি? তবে আমি এটাকে লিখতে পারি -F21 ভেক্টর। ঠিক আছে, কারণ এটা আর এটা তো সেম, শুধুমাত্র মাইনাস চিহ্নটা বসলো, তো -F21 ভেক্টর। তো এর থেকে আমি কি বুঝতে পারলাম? এই যে F12 ইকুয়াল টু -F21, এর দ্বারা আমি কি বুঝতে পারলাম? এর দ্বারা আমি বুঝতে পারলাম কুলম্বের যে বল সেই বলটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের মতন কাজ করে। মানে যখনই একটা চার্জ অন্য একটা চার্জের ওপর যে পরিমাণ আকর্ষণ বল বা বিকর্ষণ বল প্রয়োগ করবে এবং তার যা ডিরেকশন হবে, ঠিক তেমনি অন্য চার্জের জন্য কিন্তু ফোর্সের মান একই হবে এবং তার ডিরেকশনটা কি হবে? অপোজিট। তার ডিরেকশন কি হবে? অপোজিট। এখানে তোমরা বুঝতেই পারছো যে 2-এর ওপর 1-এর জন্য যে ফোর্সের ডিরেকশন এবং 1-এর ওপর 2-এর জন্য যে ফোর্সের ডিরেকশন, সেই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু তাদের মান কিন্তু সবসময় সেম। এবং আমি এখানে ধরে নিয়েছি যে এদের প্রকৃতি সেম। যদি প্রকৃতি সেম না হয় সেক্ষেত্রে কি হবে? চিহ্ন বদলে যাবে। যদি প্লাস চিহ্ন হয় সেক্ষেত্রে মাইনাস ঘটবে, যদি মাইনাস চিহ্ন হয় তবে সেক্ষেত্রে প্লাস হবে। সিম্পল ব্যাপার। ঠিক আছে, এখানে তোমরা Q1 আর Q2 এর জায়গায় মাইনাস প্লাস করে দেখবে, করে দেখার পর বুঝতেই পারবে যে ফোর্স নেগেটিভ আসছে না পজিটিভ আসছে। ঠিক আছে, ওকে, সিম্পল। যদি পজিটিভ আসে তাহলে বুঝতে পারবে যে ডিরেকশনের যে দিক মানে দূরত্বের যে দিক আর ফোর্সের দিক সেই দুটো সেম। যদি অপোজিট আসে মানে ফোর্স আর মানে যদি নেগেটিভ বেরোয় ফোর্স, তাহলে বুঝতে পারবে ডিরেকশন যা দিক মানে দূরত্বের যা দিক আর ফোর্সের যা দিক সেই দুটো সম্পূর্ণ অপোজিট। তো এই গেল কিছু সিম্পল ব্যাপার। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আরও সহজ এবং ইন্টারেস্টিং যথেষ্ট, সেটা হচ্ছে মহাকর্ষ বল এবং এই যে স্থির তড়িৎ বল, এর মধ্যে সাদৃশ্য কোথায় আর বৈসাদৃশ্য কোথায়? ঠিক আছে, মানে তুলনা যেটাকে আমরা বলছি।
এটা লিখলাম, স্থিতরিত বল তো তুলনা মানে তোমরাই বুঝতে পারছো যে সাদৃশ্য হবে কিছু আর বৈসাদৃশ্য হবে কিছু। তো দেখো সাদৃশ্য কি, সাদৃশ্য আচ্ছা লিখলাম না, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা একটু মনে করে নিও। তো সাদৃশ্য হচ্ছে এই যে ইসে বলটা আর কি, স্থিতরিত বলটা, এটাও দুটো চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক। মহাকর্ষ বলটাও কিন্তু দুটো মাসের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক। তো এদের সূত্রের যে ধরন দুটো কিন্তু সম্পূর্ণ সেম। এরপরে যেটা আসছে সেটা হলো বৈসাদৃশ্যে চলে আসি। বৈসাদৃশ্যে যেটা আসছে মেন প্রথমে সেটা হচ্ছে কুলম্বের ফোর্সটা আকর্ষণ বিকর্ষণ দুই হতে পারে, কিন্তু মহাকর্ষ যে বলটা সেটা শুধুমাত্র আকর্ষণ বল হবে। তো 2 নম্বর বৈসাদৃশ্য হচ্ছে কুলম্বের যে বলটা সেটা মাধ্যমের ওপর নির্ভর করে, মানে দুটো চার্জকে কোন মাধ্যমে আমি রাখলাম তার ওপর কিন্তু কুলম্বের ফোর্স নির্ভর করবে। কিন্তু মহাকর্ষ যে বল সেটা কিন্তু মাধ্যমের ওপর নির্ভর করবে না, ঠিক আছে, মাধ্যম নিরপেক্ষ। এর জন্যই মাধ্যাকর্ষণ যে সূত্রটা সেটাকে আমরা কি বলি, সার্বজনীন সূত্র। কিন্তু কুলম্বের সূত্রটাকে আমরা কিন্তু সার্বজনীন সূত্র বলতে পারি না, কারণ কুলম্বের সূত্রটা মাধ্যমের ওপর নির্ভর করে, যেখানে মাধ্যাকর্ষণ সূত্র মাধ্যমের ওপর নির্ভর করে না। তো এই কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য ছিল, আরও কিছু থাকতে পারে হয়তো এদিক ওদিক দিয়ে, তোমরা সেটা বই পড়লে বুঝতে পারা যাবে। আসলগুলো আমি বলে দিলাম যে এইগুলো সাদৃশ্য, এগুলো বৈসাদৃশ্য। তো যাই হোক, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে একক কি। এই যে আধানগুলো আমি লিখছি বা আধানের কথা আমি বলছি বারবার, কুলম্বের সূত্র বা কুলম্বের বলের মধ্যে আধানের কথা, এই আধানের একক কি করে করবো বা কি করে লিখবো, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র লিখলাম একক, এটাও দেখো সোজা, এটাও একদমই সোজা, ঠিক আছে। তো প্রথমে আমি করছি সিজিএস পদ্ধতিতে একক বের করবো কী করে। তো আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে এফ ইকুয়াল টু কী লেখা যায়, Q1 Q2 বাই আর স্কোয়ার, কারণ এখানে কে প্রাইমের যে মান হয় সেটা কী হয় 1। তো এখান থেকে কী করবো, এখান থেকে আমি দেখবো যে চার্জের বা আধানের একক কাকে বলে বা আধানের এককের সংজ্ঞা কী করে বের করা যায়। তো খুব সিম্পল, এখানে Q1 আর Q2 যেটা রয়েছে সেটাকে আমি একই প্রকৃতির চার্জ ধরছি এবং এদের যে মান, মানে হ্যাঁ এদের যে মান সেই দুটো মানও কিন্তু আমি সেম ধরছি। তার মানে আমি ধরে নিলাম যে Q1 আর Q2 এই দুটো মান সেম এবং তার মানটা কিউর সঙ্গে সমান। তার মানে আমার এখানে কি দাঁড়াচ্ছে, এফ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে সংজ্ঞা কী করে লিখবো, সংজ্ঞা লিখবো যে দুটো একই প্রকৃতির সমান যে আধান, এই আধান দুটোর মধ্যে যদি দূরত্ব 1 সেন্টিমিটার হয় এবং তাদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যদি 1 ডাইন হয়, তবে আধানের যে মান তাকে আমরা বলছি কি 1 ESU, তাকে আমরা কি বলছি 1 ESU। তো 1 ESU মানে কি, ঠিক আছে। তো আমি কি বললাম, আমি বললাম যে দুটো আধানের মধ্যে, দেখো এখানে প্রকৃতি যেটা আমি বললাম যে প্রকৃতি 1 ধরে নেওয়া ভালো, প্রকৃতি 1 না ধরলেও কিন্তু হবে, ঠিক আছে। সেক্ষেত্রে প্রকৃতি যদি 1 না ধরি সেক্ষেত্রে আকর্ষণ বল হবে, আর প্রকৃতি যদি 1 ধরি সেক্ষেত্রে বিকর্ষণ বল হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি কী বললাম যে দুটো চার্জের মধ্যে দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয় এবং যদি এদের মধ্যে ফোর্স 1 ডাইন হয়, তবে দুটো চার্জের যে মান, প্রত্যেকটা চার্জের যে মান সেটা কী হবে 1 ESU। এটাই হচ্ছে সিজিএস পদ্ধতিতে আধানের একক, সেটা হচ্ছে ESU। এবার ESU কথার পুরো অর্থ কী, ESU কথার পুরো অর্থ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা এটাকে আমরা আরও ভালোভাবে বলতে পারি স্ট্যাট কুলম্ব। তো এটাকে আমরা ভালোভাবে বলতে পারি কীভাবে, স্ট্যাট কুলম্ব, ওকে। তো এই হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তো এবার চলে আসি এসআই পদ্ধতিতে কী হবে, এফ ইকুয়াল টু লিখতে পারবো 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানেও সেম ধরে নিলাম Q1 আর Q2 যে মান সেই দুটো মান হচ্ছে সেম মান, ঠিক আছে। এবং প্রকৃতি এক হতে পারে, আলাদা হতে পারে।
সেই ক্ষেত্রে যদি দুটো চার্জের মধ্যে দূরত্ব 1 মিটার হয় এবং তাদের মধ্যে ফোর্স যদি 9 × 10⁹ নিউটন হয়। এবার কোশ্চেনটা হচ্ছে, এখানে আমি করলাম 1 ডাইন, কিন্তু এখানে কি করলাম 9 × 10⁹ নিউটন। কেন করলাম? কারণটা হচ্ছে 1/4πε0 মান কত, সেটা হচ্ছে এত, 9 × 10⁹। এর জন্যই কিন্তু আমি এখানে ফোর্সের মানটা কী করলাম 9 × 10⁹। তার মানে কি বোঝাতে চাইলাম? আমি বোঝাতে চাইলাম যে এদের মধ্যে দূরত্ব, অর্থাৎ চার্জ দুটোর মধ্যে দূরত্ব যদি 1 মিটার হয় এবং তাদের মধ্যে ফোর্স যদি 9 × 10⁹ নিউটন হয়, আকর্ষণ বল বা বিকর্ষণ বল, তাহলে পরে এই চার্জের যে মান, প্রত্যেকটা চার্জের যে মান, সেটা কি হবে? সেটা হবে 1 কুলম। এই কুলমটা হচ্ছে এসআই পদ্ধতিতে, আর ইএসইউটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। আরও একটা একক আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ইএমইউ। তো ইএমইউ এককটা আমরা ব্যবহার করি যখন তড়িৎ চুম্বকত্ব পড়ি, ঠিক আছে? তো ওটা আমি পড়ালে পরে বুঝতে পারবে, ঠিক আছে, ওখানে কী করে আসছে ইএমইউ। তো এখানে বলে রাখি, ইএমইউ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে? এবার এই ইএমইউ, এই ইএসইউ এবং এই কুলম এর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে 1 ইএমইউ মানে হচ্ছে 3 × 10⁻10। হ্যাঁ, 3 × 10⁻10। আচ্ছা, মানটা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? আমার মান ফান মনে থাকে না, স্বাভাবিক ব্যাপার, মান মনে থাকে কোনো লাভ নেই, ওগুলো আস্তে আস্তে তো মনে এমনিতেই থেকে যাবে। তো এটার মান হচ্ছে 3 × 10⁻10 ইএসইউ। তো এটা হচ্ছে কি ইএসইউর সঙ্গে ইএমইউর সম্পর্ক। ঠিক তেমনি 1 ইএমইউ মানে 10 কুলম্ব। ঠিক তেমনি 1 কুলম্ব মানে 3 × 10⁹ ইএসইউ। তো এই হচ্ছে সম্পর্ক ইএমইউ, ইএসইউ আর কুলম্বের মধ্যে, ঠিক আছে? এটা একটা মনে রাখো, তাহলে আমরা সবগুলো বের করতে পারবে। আচ্ছা, তো এই তো গেল একক, ঠিক আছে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে একদম সবচেয়ে ছোট যে ইউনিট, চার্জের সবচেয়ে ছোট যে ইউনিট, তার মান কত? তো আধানের মধ্যে সবচেয়ে কম চার্জ আমরা ব্যবহার করি কি? ইলেকট্রনের, হয় একটা ইলেকট্রনের, নয় একটা প্রোটনের। সেটা কত হবে? সেটার মান হবে 1.6 × 10⁻19 কুলম। এটা তোমরা জানো সবাই, ঠিক আছে? তো এরপরে ফিরে আসছি নেক্সট টপিক নিয়ে, সেটা হচ্ছে দেখে নাও, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে এরপর আসছি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো 5 নম্বরে আসছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো এটাও তখন খুব সিম্পল জিনিস, এটা নিয়ে একটা বিস্তর আমি একটা ভিডিও করব। তো এখানে শুধুমাত্র ছোট করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে মনে করো কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান হচ্ছে এপসাইলন, যেটা আমি আগে বলেছিলাম যে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলছি পারমিটিভিটি। মনে করো কোনো একটা মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান হচ্ছে এপসাইলন এবং শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান হচ্ছে এপসাইলন নট। তাহলে পরে পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কী করে লিখবো? কে দিয়ে লিখবো, এবং কে = কী লিখবো? এপসাইলন/এপসাইলন নট। মানেটা হচ্ছে কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার যে অনুপাত, তাকে আমরা বলছি ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে? তো এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এর ইউনিট তোমরা বুঝতেই পারছো কী হবে। এটা হবে কি? ইউনিটলেস, মানে এর কোনো একক নেই, কারণ যেহেতু দুটো মানের একটি অনুপাত এপসাইলন/এপসাইলন নট, তো এই জন্য এর কোনো ইউনিট নেই এবং এর কোনো মাত্রাও নেই, ঠিক আছে? তো এককবিহীন রাশি এবং মাত্রাবিহীন রাশি। তো এই গেল মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে? এই নিয়ে বিস্তারিত একটা আলোচনা করবো, আমি ভিডিও করব, পরে একটা বানাবো। তো এরপরে চলে আসছি মেন জিনিসে, সেটা হচ্ছে উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি বলতে যে বহু সংখ্যক আধানের মধ্যে বল, কুলম্বের বল। তো ব্যাপারটা কি? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এখানে শুধুমাত্র আমি লিখলাম উপরিপাতের নীতি। ছ নম্বরে
পাতের নীতি, যেটাকে আমরা বলছি কি সুপারপজিশন ল। তো দেখো এই ক্ষেত্রে উপরিপাতের নীতির ক্ষেত্রে দুটো কন্ডিশন কাজ করবে। একটা হচ্ছে যদি অনেকগুলো চার্জ বিচ্ছিন্ন অবস্থায় থাকে তখন এক ধরনের সূত্র ইউজ করতে হবে, বা তখন একরকম করে করতে হবে। যখন অনেক চার্জ নিরবিচ্ছিন্ন অবস্থায় থাকবে তখন এক ধরনের করে করতে হবে। তো দুটো কন্ডিশন, একটা হচ্ছে বিচ্ছিন্ন আধান, একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান। তো প্রথমে করাচ্ছি বিচ্ছিন্ন আধান, ঠিক আছে, তো দেখো এটা খুব ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে মনে করো অনেকগুলো এরকম বিচ্ছিন্ন চার্জ রয়েছে। বিচ্ছিন্ন আধান মানে বুঝতেই পারছো যে অনেক চার্জ রয়েছে কিন্তু একটা চার্জের সঙ্গে আরেকটা চার্জের কোনো সংযোগ নেই, বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তো এরকম মনে করো অনেকগুলো চার্জ রয়েছে। তো এর মধ্যে এটা মনে করো Q1, এটা মনে করো Q2, এটা মনে করো Q3। তো এরকম করতে মনে করো এটা হচ্ছে Qn, তো এরকম অনেকগুলো চার্জ রয়েছে। তো এবার আমাকে বের করতে বললো যে এই যে 1 নম্বর চার্জটা রয়েছে, এই 1 নম্বর চার্জের ওপর টোটাল যে কুলম্বের বল সেটা কত। তো দেখো এখানে একটা কথা বলে নিই আমি, যেটা আগে বলা হয়নি, সেটা এখন বলছি। সেটা হচ্ছে যখন দুটো চার্জের মধ্যে কুলম্বের বল কাজ করবে তখন সেই কুলম্বের বলটা অন্যান্য যে চার্জ রয়েছে তার জন্য কিন্তু প্রভাবিত হবে না। অর্থাৎ জিনিসটা হচ্ছে এই ধরনের যে এই Q1 আর Q2-র মধ্যে একটা কুলম্বের বল কাজ করছে, ঠিক তেমনি এই Q2 আর Q3-র মধ্যেও একটা কুলম্বের বল কাজ করছে। তো এই Q1 আর Q2-র মধ্যে যে কুলম্বের বলটা কাজ করছে সেটা যদি তার মান যদি F হয়, তবে এই যে F মানটা রয়েছে এই মানটা কিন্তু Q2 আর Q3-র মধ্যে যে বলটা কাজ করছে তার জন্য কিন্তু বদলাবে না, পরিবর্তন হবে না। ঠিক আছে, এটা বলে রাখলাম। এটা হচ্ছে প্রভাবিত হবে না, যেটাকে আমরা বলছি প্রভাবিত হবে না। তো এরপর আমাকে বের করতে বললো যে এই যে Q1 চার্জটা রয়েছে, এই Q1 চার্জের ওপর বাদবাকি যে চার্জগুলো রয়েছে তাদের জন্য যে টোটাল কুলম্বের বল সেটা কি হবে। তখন আমাকে ইউজ করতে লাগবে কি উপরিপাতের নীতি বা সুপারপজিশন ল। এবার কোশ্চেনটা হচ্ছে সুপারপজিশন ল মানে কি। সুপারপজিশন ল মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা চার্জের জন্য এই 1 নম্বর চার্জের ওপর আমরা প্রথমে ফোর্স বের করে নেব উইথ ডিরেকশন, মানও বের করব এবং ডিরেকশনও বের করব। তারপর কি করব, তারপর ভেক্টর অ্যাডিশনের সাহায্যে, যেটাকে আমরা বলছি কি ভেক্টর সংযোজনের সাহায্যে প্রত্যেকটা ফোর্সকে অ্যাড করে দেব। অ্যাড করার পর দেখব যে লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স কত হচ্ছে। তো রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বলের যে মান বেরোবে সেটাই হবে এই 1-এর ওপর সবগুলো চার্জের জন্য কুলম্বের বল। তো প্রত্যেকটা বল প্রথমে আলাদা আলাদা করে বের করব এবং তার ডিরেকশন বের করব। তারপরে কি করব, প্রত্যেকটা বলের আমি ভেক্টর অ্যাডিশন নেব। অ্যাডিশন নেওয়ার পর দেখব যে কি মান বেরোচ্ছে। সেটাই হবে কিন্তু 1 নম্বর চার্জের ওপর বাদবাকি চার্জগুলোর জন্য টোটাল কুলম্বের বল। ঠিক আছে, তো কী করে করবো, খুব সিম্পল। মনে করো প্রত্যেকটা যে চার্জ রয়েছে সেটা একটা শূন্য মাধ্যমের মধ্যে রয়েছে। তো যদি শূন্য মাধ্যমের মধ্যে থাকে তাহলে পরে 1 নম্বর চার্জের ওপর 2 নম্বর চার্জের জন্য যে ফোর্স সেটা কী হবে F12, তাকে আমরা কী করে লিখব 1/4 এপসাইলন নট ইন্টু Q1 ইন্টু Q2 বাই R12। আচ্ছা এখানে তাহলে পরে ই করে দিই, মড বসিয়ে কিউব করি আর এখানে R12 ভেক্টর করে দিই। ঠিক আছে, ইউনিট ভেক্টর রাখতে পারতাম কিন্তু আমি এটাকে ভেক্টর করে দিলাম, এর জন্য এখানে কিউব লিখলাম। এটা গেল 1 নম্বর চার্জের ওপর 2 নম্বরের জন্য বল। ঠিক তেমনি 1 নম্বর চার্জের ওপর 3 নম্বরের জন্য বল কী হবে 1/4 এপসাইলন নট ইন্টু Q1 Q3 R13 কিউব। ওকে, তাহলে ঠিক তেমনি এরম করতে করতে 1 নম্বর চার্জের ওপর n নম্বর চার্জের জন্য যে ফোর্স হবে সেটা কত হবে Q1 ইন্টু Qn বাই R1 ইন্টু n ভেক্টর তার কিউব ইন্টু R1 ইন্টু n তার ভেক্টর। ঠিক আছে, এই তো গেল।
এরপর কি করতে লাগবে, এই পরে এই যে ফোর্সগুলো বেরিয়েছে, মানে এই যে ভেক্টর ফোর্সগুলো বেরিয়েছে তাদের আমি অ্যাডিশন করব, ভেক্টর অ্যাডিশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল ফোর্স, যেটা এদের যে ভেক্টর অ্যাডিশন তার সমান। তার মানে F12 F13 এরকম করতে করতে F1n। ঠিক আছে, তো এটা যদি আমি করি তাহলে পরে কী করতে লাগবে, 1/4πε0 যেটা রয়েছে সেটাকে ε0 আর Q1 যেটা রয়েছে সেটাকে আমি কমন নিয়ে নিই। তো Q1 যদি কমন নিয়ে নিই তাহলে ভেতরে কী থাকছে, ভেতরে পড়ে থাকছে Q2/R12 কিউব ইন্টু R12 ভেক্টর প্লাস ডট 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 Qn/R1n তার কিউব ইন্টু R1n তার ভেক্টর। তো এই হচ্ছে টোটাল ফোর্স। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ফোর্স। তো এই তো গেল। দেখো এবার দেখো এই যে ফোর্স আমি লিখলাম, এভাবে যে লিখলাম আমি, এভাবে লিখলে তো অনেক বড় হয়ে যাবে জিনিসটা, অনেক বাজে দেখাবে। তো এটাকে আমি কী করে লিখবো, সামেশন ভাবে লিখবো, সামেশনের আকারে লিখবো। তো মানে বুঝতেই পারছো সেটা হবে ঠিক এই ধরনের। এখানে যেই টার্মটা কমন রয়েছে সেই টার্মটাকে প্রথমে লিখলাম আমি। তো Q1/4πε0 লিখলাম। এরপরে কী লিখবো, একটা সামেশন চিহ্ন দেবো। সামেশন চিহ্ন দেওয়ার পর কী করব, আচ্ছা এখানে একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে Q1টাকে আমি ভেতরে নিই, এখানে 1 করি, Q1টাকে ভেতরে নিই এবং Q1টাকে আমি লিখি QI হিসাবে। আই কেন লিখলাম, আই এই কারণেই লিখলাম কারণ এখানে 1 নম্বর চার্জ বাদ দিয়ে অন্য যে কোনো চার্জও তো হতে পারে। এখানে কোশ্চেন করতে পারে যে 2 নম্বর চার্জের ওপর সবগুলোর টোটাল ফোর্স কত, 3 নম্বর চার্জের ওপর সবগুলোর জন্য টোটাল ফোর্স কত। তো এখানে আমি আই লিখলাম, একটা জেনারেল একটা জিনিস ধরে নিলাম, সেটা হচ্ছে আই, তার মানে আইতম চার্জ। ঠিক আছে, এরপরে আমি লিখলাম এখানে QI ইন্টু QJ বাই QIJ ভেক্টর তার কিউব IJ তার ভেক্টর। ঠিক আছে, এখানে দেখো এই যে আই রয়েছে আর এই যে জে রয়েছে, এই আই আর জে এই দুটো কিন্তু সমান নয়। কারণ বুঝতেই পারছো, আমি যদি আই 1 নম্বর পার্টিকেল ধরি তাহলে পরে জে কী হবে, জে হবে 1 নম্বর বাদ দিয়ে অন্য যে কোনো পার্টিকেল বা অন্য যে কোনো চার্জ। তার মানে আই আর জে কিন্তু সেম জিনিস নয়, আই আলাদা জে আলাদা। ঠিক আছে, এরপরে কী করবো, এরপরে করবো জে ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, যে ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ একটা কেন ধরলাম, একটা এই কারণেই ধরলাম কারণ আচ্ছা এখানে ধরি 1 থেকে n-1 পর্যন্ত, তাহলে পরে বুঝতে পারবে। তাহলে পরে জিনিসটা কী হবে, যদি 1 নম্বর চার্জ হয় তাহলে 1 নম্বর চার্জ যদি বাদ দিয়ে দিই তাহলে পরে বাদ বাকি যেগুলো পড়ে থাকছে সেটা হচ্ছে কি n-1 গুলো চার্জ। এই জন্য আমি এখানে কি লিখলাম, জে ইকুয়াল টু 1 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, এটা হয়তো বইতে অন্যভাবে লেখা রাখতে পারে কিন্তু এটাও কিন্তু কারেক্ট। ঠিক আছে, বইয়েরটাও তোমরা দেখে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু একদম পারফেক্ট। তো এরপরে যেটা চলে আসছি লাস্ট, একদম লাস্ট, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান। তো নিরবিচ্ছিন্ন আধানের জন্য, এটা তো গেল বিচ্ছিন্ন আধানের জন্য, তো নিরবিচ্ছিন্ন আধানের জন্য কুলম্বের ফোর্স আমি কি করে বের করব, এই জিনিসটা কিন্তু কাজে লাগবে অনেক ক্ষেত্রে। তো এটা মন দিয়ে দেখো, এটাই লাস্ট যেহেতু, তো এটা মন দিয়ে দেখো একটু। হ্যাঁ একটু বড় হয়ে গেল ভিডিও, কিন্তু ভালো হলো, শেখানো হলো অনেক কিছু তোমাদের। তো নিরবিচ্ছিন্ন আধান মানে কি, এখানে একটা 3টে জিনিস মনে রাখতে লাগবে। একটা হচ্ছে একমাত্রিক আধান, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। এটা কেন বললাম হট করে, দেখো একমাত্রিক আধান বলতে আমি বোঝাতে চাইছি যে যদি কোনো একটা লাইন বরাবর, সেটা বক্ররেখাও হতে পারে সরলরেখাও হতে পারে, যদি কোনো লাইন বরাবর অনেক চার্জ থাকে, সেটা পজিটিভ চার্জ হতে পারে নেগেটিভ চার্জ হতে পারে, যদি অনেক চার্জ থাকে তবে সেটা হচ্ছে একমাত্রিক আধানের মধ্যে পড়লো, যাকে আমরা কি বলছি, রৈখিক আধানের সমন্বয়। ঠিক আছে, তো এই রৈখিক আধানের সমন্বয়ের ক্ষেত্রে যেটা মেন লাগে সেটা হচ্ছে রৈখিক আধানের ঘনত্ব। সব জায়গায় একটা ঘনত্ব করে প্রয়োজন। ঠিক আছে,
তো এই একমাত্রিক আধানের জন্য যেটা লাগে সেটা হচ্ছে রৈখিক আধান, যাকে আমরা বলছি কি রৈখিক আধানের ঘনত্ব। এখানে শুধু রৈখিক আধানটাই মনে রাখো, রৈখিক আধান। দ্বিমাত্রিক মানে কি? দ্বিমাত্রিক মানে হচ্ছে মনে করো কোনো একটা তল, আয়তাকার তল হোক বা যে কোনো তল হোক, ওই তলের মধ্যে অনেক চার্জ রয়েছে, তো এটা হচ্ছে দ্বিমাত্রিক আধানের সমন্বয়। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি তলমাত্রিক ঘনত্ব বা তলমাত্রিক আধানের ঘনত্ব। তো এখানে লিখলাম শুধুমাত্র তলমাত্রিক আধান, ঘনত্বটা পরে লিখছি। এরপরে ত্রিমাত্রিক মানে কি বুঝতেই পারছো, ত্রিমাত্রিক মানে হচ্ছে আয়তন, ঠিক আছে? মনে করো এরকম কিছু একটা রয়েছে, ঠিক আছে? এটা মনে করো ফুটবল, তো ফুটবল তো নিশ্চয়ই দ্বিমাত্রিক নয় বা একমাত্রিক নয়, সেটা হচ্ছে ত্রিমাত্রিক। তো এটা মনে করো কোনো একটা আয়তন, ঠিক আছে? তো আয়তনের মধ্যে অনেক চার্জ রয়েছে, এরকম করে অনেক চার্জ রয়েছে, প্লাস মাইনাস প্লাস অনেক চার্জ রয়েছে। তো এই ক্ষেত্রে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আয়তন আধান। এগুলো হচ্ছে এক ধরনের বন্টন, আধানের বন্টন, ঠিক আছে? রৈখিক আধানের বন্টন, তলমাত্রিক আধানের বন্টন, আয়তন আধানের বন্টন, ঠিক আছে? তো এবার প্রথমে চলে আসি, যদি একমাত্রিক আধান হয় অর্থাৎ রৈখিক আধান যদি বন্টন থাকে, তবে আমরা সেক্ষেত্রে কুলম্বের সূত্র কী করে ব্যবহার করব? তো এটাকে আমি নাম দিচ্ছি রোমান হরফে 1। তো যদি রৈখিক আধান থাকে, তো মনে করো এই ধরনের, তো এখানে মনে করো প্লাস এরকম আধান রয়েছে অনেক, প্লাস 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 অনেক আধান রয়েছে, ঠিক আছে? তো আমাকে বের করতে বললো এই রৈখিক আধান থেকে নির্দিষ্ট দূরত্বে একটা চার্জ রয়েছে, সেটা হচ্ছে কিউ চার্জ। তো এখানে বের করতে বললো এই টোটাল রৈখিক আধানের জন্য এই কিউ চার্জের ওপর টোটাল কুলম্বের বল কত। তাহলে আমরা কী করবো? আমরা দেখো, এই ক্ষেত্রে আমাদের জানতে লাগবে যে রৈখিক আধানের ঘনত্ব কত। তো আমি ধরে নিলাম ঘনত্ব হচ্ছে ল্যামডা, যেটাকে আমরা কী করে লিখবো? রৈখিক ঘনত্বের ল্যামডা ইকুয়াল টু কী লিখবো? আধান বাই দৈর্ঘ্য, ঠিক আছে? তো এবার কী করে করবো? দেখো, এবার জিনিসটা করবে এইভাবে, যে ধরে নিলাম এই যে সরলরেখাটা আছে, এই যে বক্ররেখাটা আছে, তার মধ্যে ক্ষুদ্র একটা অংশ সেটা হচ্ছে ডিএল, এবং এর মধ্যে যে চার্জ সেটা হচ্ছে ধরে নিলাম ডিকিউ, ঠিক আছে? এখন ল্যামডা ইকুয়াল টু তাহলে কী লিখতে পারবো আমি? আধান বাই দৈর্ঘ্য। তো আধান হচ্ছে ডিকিউ বাই দৈর্ঘ্য হচ্ছে ডিএল, তার মানে ডিকিউ ইকুয়াল টু কী লিখতে পারবো? ডি ল্যামডা ইন্টু ডিএল, ঠিক আছে? এবার কি করব? দেখো, এবার ধরে নিলাম এই যে ডিএলটা রয়েছে, এর থেকে কিউর যে দূরত্ব সেটা হচ্ছে আর, তাহলে এবার ফোর্স কত হবে? ফোর্স হবে ডিএফ ইকুয়াল টু 1/4πε0। ধরে নিলাম যে এই যে টোটাল জিনিসটা রয়েছে এটা শূন্য মাধ্যমে রয়েছে, তাহলে 1/4πε0 ইন্টু ডি কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এবার দেখো এটা যেটা বের করলাম সেটা হচ্ছে ডিএফ বের করলাম, মানে এই ডি কিউর জন্য যে ফোর্স সেটা বের করলাম। তো এবার যদি আমাকে বের করতে বলে যে টোটাল ফোর্স কত, তো টোটাল বের করতে গেলে আমাদের দুটো জিনিস ব্যবহার করতে হয়, একটা হচ্ছে সামেশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো সামেশন কখন ব্যবহার করি? যখন বিচ্ছিন্ন আধান থাকে, কিন্তু ইন্টিগ্রেশন কখন ব্যবহার করি বা সমাকলন কখন ব্যবহার করি? যদি নিরবিচ্ছিন্ন আধান থাকে। এবার বলুন নিরবিচ্ছিন্ন আধান মানে কি? নিরবিচ্ছিন্ন আধান মানে হচ্ছে আধানের সমন্বয়, মানে আধানগুলো বিচ্ছিন্নভাবে নেই, এক জায়গায় জড় অবস্থায় রয়েছে, তো সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কী করে বের করবো? ডি কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে? তো এবার কী করবো? খুব সিম্পল, 1/4πε0 ইন্টু ডি কিউ ইন্টু কিউ। তো ডি কিউ মানে তো বুঝতেই পারছো ল্যামডা ইন্টু ডিএল, তো ল্যামডা ইন্টু ডিএল বাই কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে? কিউ বাই আর স্কোয়ার। তো এবার কী করবো? এবার এখানে টোটাল যদি এফ বের করতে যায়, তাহলে পরে এখানে আমার কী করতে লাগবে? ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করলে পরে ল্যামডা ডিএল ইন্টু কিউ বাই আর স্কোয়ার, আর এখানে ইন্টিগ্রেশনে কী করবো? টোটাল এল করব। টোটাল এল মানে কি? এখানে ডিএল এর জন্য ফোর্স হচ্ছে ডিএফ, তার মানে টোটাল ফোর্সটা হচ্ছে ইন্টিগ্রেশন এত, আর নিচে লিখলাম এল, মানে টোটাল এল বরাবর বা টোটাল এই বক্ররেখা বরাবর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তবেই আমি ফোর্সটা কিন্তু বের করতে পারবো। তো এটা গেল রৈখিক আধান বন্টনের জন্য। তো এরপরে যেটা রয়েছে সেটা আরও সহজ, তলমাত্রিক আধান বন্টন এবং আয়তন আধান বন্টন, ঠিক আছে? এই দুটো আমি করাবো না, এই দুটো তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে? এখানে শুধুমাত্র বলে দেবো যে কী কী ব্যবহার করতে হবে। দেখো এখানে কী ব্যবহার করেছি? ল্যামডা। ঠিক তেমনি তলমাত্রিক ঘনত্বের জায়গায় আমি কী ব্যবহার করব? আমি ব্যবহার করব তলমাত্রিক ঘনত্বের জায়গায় সিগমা, ঠিক আছে?
তো আমি সিগমা ইকুয়াল টু কী লিখবো, সিগমা ইকুয়াল টু লিখবো ডি কিউ বাই ডিএস। এখানে ডিএল লিখেছিলাম কেন, যেহেতু রৈখিক। ডিএস কেন লিখলাম এখানে, যেহেতু তলমাত্রিক। তার মানে এখানে কি করব, এখানে ডি কিউর যে মান বেরোবে সেটা বেরোবে সিগমা ইন্টু ডিএস। তার মানে কিচ্ছু না, জাস্ট এখানে ল্যামডা ইন্টু ডেল এল এর জায়গায় যেটা লিখবো সেটা হচ্ছে সিগমা ইন্টু ডিএস। তারপরে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে পরে টোটালটা বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এখানে এই যে আঁকাটা রয়েছে, এই আঁকার জায়গায় কী হবে, শুধুমাত্র এই ধরনের হবে। এটা মনে করো একটা ক্ষেত্র, এখানে প্লাস চিহ্ন রয়েছে, তো এখানে ধরে নিলাম ছোট্ট একটা ক্ষেত্র, সেটা হচ্ছে ডিএস, তার থেকে আর দূরত্বে কিউ রয়েছে, ঠিক আছে। তারপরে এটার সেমি কিন্তু হবে পুরোটা, ঠিক আছে। এরপরে চলে আসি আয়তন আধান। তো আয়তন আধানে সোজা, আয়তন আধানের ক্ষেত্রে কী করবো, রো ব্যবহার করবো, রো ব্যবহার করবো, এবং রো ইকুয়াল টু কী লিখবো, ডি কিউ বাই ডিভি, ঠিক আছে। যেহেতু আয়তন তো ভলিউম মানে তোমরা মনে রাখবে অবশ্যই আয়তন, ঠিক আছে। তো এখানে কী করবো, ডি কিউ বাই ইকুয়াল টু রো ইন্টু ডিভি, ওকে। তো আয়তনের জায়গায় বুঝতেই পারছো, এটা যদি কোনো একটা আয়তন হয়, তো টোটাল যদি প্লাস হয়, তো এখানে মনে করলাম ক্ষুদ্র একটা এলিমেন্ট, সেটা হচ্ছে ডিভি। তো এখান থেকে আর দূরত্বে কিউ রাখা আছে। তো এরপরে পুরোটাই সেম, মানে এখানে ল্যামডা ইন্টু ডিল এল এর জায়গায় কী বসাবে, রো ইন্টু ডিভি, তারপর ইন্টিগ্রেশন করবে এবং এখানে লিখবে কি ভি, বাস, তারপরে টোটাল ইন্টিগ্রেশন কমপ্লিট। তো এই ছিল আজকের টোটাল ভিডিও, একটু বড় হয়ে গেল হয়তো, ঠিক আছে। ও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমি পড়াবো ইলেকট্রিক ফিল্ড লাইন রয়েছে, ইলেকট্রিক ফ্লাক্স রয়েছে, টোটালটা শেষ করবো। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সো থ্যাংক ইউ সো মাচ।